100% বলছি সবাইকে এসে বেরিয়ে ভোটটা দিন এবং প্রতিবাদের ভোটটা দিন, কারণ তারা জানে বন্ধু বান্ধব আত্মীয় বাদ গেছেন, অত্যন্ত প্রকৃত ভোটার বাদ দেওয়াটা প্রতিবাদ জানাবে অন্য, ফলে তৃণমূল কংগ্রেস লাভবান। গিরিশ পার্কের মোড়ে আপনার এই যে আপনার কার্যালয়, আপনার বাড়ি, সবসময় অনেক মানুষকে আমরা এসে দেখতে পাই যে তারা দাঁড়িয়ে আছেন, তারা আপনার সাথে দেখা করেন মন্ত্রী হিসাবে, এমএলএ হিসাবে। এই বাড়িতেই আক্রমণ হলো এবং ইঁটও পড়লো এবং আমরা সেদিনকে আপনাকে দেখলাম যে আপনি খুব অবিন্যস্ত অবস্থায় এসেছেন এবং মিডিয়ার সামনে কথা বললেন। আমি এটা নিয়ে আপনার আরেকবার প্রতিক্রিয়া চাই যে আপনি কোনোদিনও ভেবেছিলেন যে আপনার নিজের এলাকাতে নিজের এমএলএর মানে নিজের কনস্টিটুয়েন্সির মধ্যে আপনার নিজের বাড়ির ওপর এরকম ধরনের পরিস্থিতি তৈরি হবে? একবারই আপনার প্রশ্নেই উত্তর আছে যে দৈন্যতা কোথায়, কোথায় ভারতীয় জনতা পার্টির মানে কতটা অসুরক্ষিত হলে পরে এই কাজটা করতে পারে, তাই সেটা, কিংবা তারা কতটা গুন্ডা হতে পারে আর কতটা উদ্ধত্ত থাকতে পারে যে তারা এই কাজটা করবে। অভিযোগ উঠেছিল আপনার সমর্থকরা ওদের বাসে ঢিল ছুঁড়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওটা আমি নিজে চোখে দেখেছি তো, যে ওই ঘটনাটা যে কিভাবে নিজের ইটটা নিয়ে নিজের বাসে মেরেছে আমার দেখা হয়ে গেছে। নিজের বাসে মেরেছে? হ্যাঁ, যাতে দেখানো যে তৃণমূল কংগ্রেসই মেরেছে। এগুলো করে ওরা, এটা একদম যখন বুঝেছে যে অন্যায় করছে এবং তারাই যখন মেরেছে, তারপর দেখেছি আমার চোখে দেখা, নিজে ইটটা তুলে দিয়ে ভালো করে বাসে কাঁচটা ভাঙে। এবার আপনি কি জানেন পরে সোশ্যাল মিডিয়াতে কি প্রচার হয়েছে? ওই ছবি বিজেপির তরফ থেকে রিলিজ করা হয়েছে যে শশী পাজা তখন ইনজার্ড ছিল না, পরে তৃণমূল ভবনে গিয়ে কি করে ইনজার্ড হলো। বলুন, কিন্তু আমি এইখানেই ধন্যবাদ জানাই দিলীপ ঘোষকে এবং অর্জুন সিংকে। কেন বলুন তো, আসল চরিত্র কিন্তু তারা বের করে দিয়েছে। এরা যারা কভার আপ করার জন্য বলছিল আচ্ছা আমার ব্যান্ডেজ বোধহয় ভুল, আর আমাদের যারা ইনজার্ড হয়েছিলেন তারা চোখ এমনি ঢেকেছে, মাথায় প্লাস্টার দিয়েছে, সব ভুলভাল বলছিল। তো এমন হচ্ছে তাপস রায় মতো একজন নার্সিংহোম পর্যন্ত ভুল বলেছে, একটা নাম করলো কিন্তু ওই নার্সিংহোমে কেউ যায়নি, হসপিটালে গেছিলেন। না রিকভারি নার্সিংহোম গেছিলাম আমরা, ইনজার্ড নিয়ে উনি আশীর্বাদ বললেন। কতটা জানে না, কিন্তু ধন্যবাদ হঠাৎ আমি দিলীপ ঘোষকে কেন দিচ্ছি কিংবা অর্জুন সিংকে কেন দিচ্ছি, কারণ তারা পরিষ্কার বলে দিয়েছেন বেশ করেছে। আমরা তো বলছি বাড়িটাকে পুরো বোম করে দেওয়া উচিত ছিল। অন্তত সত্য কথাটা বললো যে এই মানসিকতাটা তারা ক্যারি করেন, অন্তত অন্যদের মতো নয়। মেকি বিজেপি যারা বলছিলেন আমরা নাকি এগুলো সমস্তটা নাটক করছিলাম, এরা বলেই দিল এটা খুব ভালো করেছে যে ভারতীয় জনতা পার্টির লোকেরা বড় হয়ে গেছে, মানুষ হয়েছে, যে তারা ইট পাটকেল ছুঁড়েছে আর ওই বাড়ির কাঁচ দরজা ভেঙেছে। ওদের বোম মারা উচিত ছিল। অন্তত সত্যটা তো বললো যে এটাই তাদের ডিএনএ, এটাই তাদের ক্যারেক্টার। আজকে এই বাড়িতে বাংলা রাজনীতির ডিএনএ সবসময় হিংসা এবং হানাহানি চলবে না, এইভাবে বাংলাকে জয় করা যাবে না। আপনি মন্ত্রী ছেড়ে দিন, একজন মহিলা দাঁড়িয়েছে, চক্রবর্তীকে চিনতে হবে না, সে মন্ত্রী, সে মহিলা, তার কার্যালয়তে খুব ভালোভাবে বুঝছে, কারণ আমরা বয়কট বিজেপি দিচ্ছিলাম, সেটা খুব ইরিটেটেড হয়ে গেছে। তাতে যাও না, তোমার প্রধানমন্ত্রী এশিয়ান র্যালিতে বলবেন। প্রধানমন্ত্রী র্যালির দিনে তারা বাসে বাসে সারি সারি, কেন বলছি যে পুলিশ বলছিল দিদি ম্যাডাম আপনারা তো পুরো শ্যামবাজার থেকে এরকম বয়কট লাগিয়েছেন অনেক জায়গায়, তাহলে যদি ছিটতে হয় তাহলে ওইগুলো ছিটতে হবে, হঠাৎ এখানে কেন হলো? তখনই তো আমি ভাবলাম সত্যি তো, তাহলে তো ওইখানেই ঝামেলা করতে পারতো। কোনো কথা আপনি বলছেন টার্গেটেড ঝামেলা, মন্ত্রীর বাড়ি টার্গেটেড ঝামেলা, টার্গেট, বিকজ তারা মনে এটা এই জায়গায় ভারতীয় জনতা পার্টি এই যে ভিজিল্যান্টিজম বলেন না, আপনাকে এক শ্রেণী মানুষকে বলে যা মাংসের দোকানগুলো ভেঙে দে, যা কেন মাংস বিক্রি করছে, আলটিমেটলি ওই যুবকরা ভাবছে আমি বোধহয় পুলিশ, আমি বোধহয় এই সাহস যদি তারা, এই সাহসটা তাদের, তাহলে আপনার বিরোধীরা এই সাহস যদি আপনার বাড়িতে দেখাতে পারে তো আপনার আশঙ্কিত হওয়ার জায়গা রয়েছে যে তাদের সংগঠন। আমার আশঙ্কিত নয়, শ্যামপুকুরের প্রত্যেক মানুষ আমায় জিজ্ঞেস করলো দিদি আপনাকে ভোটের জন্য আসতে হবে না, আপনি আগে বলুন আপনি আছেন কেমন। তার মানে প্রত্যেকেই ওটা দেখেছেন এবং অত্যন্ত সিরিয়াস কনসার্ন, সিম্পাথি নয়, বলো যে এইগুলো হতে পারে না। এইটা হচ্ছে আমার শ্যামপুকুর। সুশীদি, আপনি রাজ্যের মন্ত্রীও বটে এবং একজন হেভিওয়েট মন্ত্রী,
কিন্তু এবছরের নির্বাচনে আপনাদের কাছে তার মানে বেঁচে থাকার এই একটাই ইস্যু রয়েছে এসআইআর, বাকি ইস্যুগুলো কই? যে 15 বছর আপনারা ক্ষমতায় ছিলেন সেই রিপোর্ট কার্ড বাকি ইস্যু মানুষের নিয়ে কাছে? অবশ্যই আমরা আমাদের যেমন ম্যানিফেস্টোটা আছে, যেই ম্যানিফেস্টো কিংবা এজেন্ডা কিংবা ইশতেহার যেটা নিয়ে আমরা বলি সেটা কিন্তু বাস্তবে রূপ দেখে। সেটা 21-এও ছিল, 16-তেও ছিল। তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ এবং খুব মানে রেসপন্সিবিলিটি নিয়ে আমরা যে ঘোষণা করি সেটা সত্যিকারে পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছয়। তফাৎটা এখানে বিজেপির সঙ্গে যারা বলছে আমি করব কিন্তু করে না, তারা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আছে, তারা করতেই পারেন, করেননি, ফলে তাদের উপর সেই ভরসাটা কমে। কিন্তু এটাও আমরা বলি আমাদের যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো রয়েছে তার সাকসেস সব রাজনীতির ঊর্ধ্বে, ওই ভাষা ধর্মে সব কিছুর ঊর্ধ্বে সেটা কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং সেটা পৌঁছে যাওয়া তার উপলব্ধি, তার উপকারিতা তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে আসে। ফলে এটা একটা সাকসেস। তারপরেও দিদি যেমন বলেছে, যেমন দুয়ারে চিকিৎসার কথা বলেছেন, স্বাস্থ্যসাথী যেমন আছে, এবার একবারই দুয়ারে চিকিৎসার কথা বলেছেন তিনি। আবার পানীয় জলের যে বিষয়টা সমস্যা থাকে, যে গ্রামে গঞ্জে যে পাইপড ওয়াটার কানেকশনস সেটা যাতে পৌঁছয় সেটাও বলেছে। মানে পরিকাঠামোর দিক দিয়ে উন্নয়নের যে কাজ সেটা চলুক এবং চলছে। আমরা কিন্তু কি করেছি আমাদের পারফরমেন্স সবটা পরিষ্কার বলে দিই। এই যে বেকারত্বর কথা বলে, আমরা কিন্তু আমাদের এমএসএমইকে তুলে ধরি, সর্বভারতীয় ক্ষেত্রে এমএসএমইর গুরুত্ব এবং সাকসেস। সেলফ হেল্প গ্রুপ এ কি লাখপতি দিদিও নাই বলেন প্রধানমন্ত্রীজি, আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছেন সারা ভারত। কিন্তু শশীদি, আপনার সিটটা তো একটা আরবান সিট, কলকাতা শহরের 11টা সিটের মধ্যে আপনার একটা সিট। কলকাতা শহরের মধ্যে যারা যুব সমাজ রয়েছে, যুবক রয়েছে, তারা তো বেশিরভাগই বাইরে চলে গেছে, তারা কেউ কলকাতাতে চাকরি পায় না, কাজ করে না, এটা তো একটা রিয়েল ইস্যু। এবং কলকাতার মধ্যে যে লেভেলের আমরা চারপাশে ঘুরে দেখতে পাচ্ছি মানুষের মনে একটা চূড়ান্ত সেন্স অফ অ্যান্টি ইনকামবেন্সি, এটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। সুতরাং চাকরির ইস্যুটা তো রিয়েল ইস্যু, আর আপনি ইন্ডাস্ট্রি মিনিস্টারও বটে। সুতরাং সেক্ষেত্রে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যে আসেনি এই 15 বছর, এটা তো রিয়েলিটি। কে বললো আসেনি? এই যে ভুল ধারণা, যদি এটাকে প্রপোগেট করেন তাহলে একটা মিথ্যা হয়ে যাবে। আমাদের এখানে লার্জ স্কেল ধরুন কি কোনটা বেশি হয়, ভেরি আপনি এমএসএমইর কথা বলেন, আপনারা শুধু এমএসএমইর কথা বলছেন, ওটা তো লেবার ইন্টেনসিভ। লার্জ স্কেল ইন্ডাস্ট্রি যেখানে আমাদের বড় বড় নাম, এখন একজনের নাম বলবো আরেকটা নাম বলবো, কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রি, আয়রন এন্ড স্টিল, এগুলো তো হয়েছে, প্রতিষ্ঠিত আছেও এবং হয়েওছে। এই যে জঙ্গল সুন্দর কর্মনগরী জায়গা খুঁজছে, দুর্গাপুরের তথাকথিত কেন্দ্র সরকারের যে বিভিন্ন সত্যি ওই নাম করা ইন্ডাস্ট্রিজ যেগুলো বন্ধ পড়েছিল দীর্ঘদিন, সেইগুলো ওই জায়গাগুলো এখন জায়গা নেওয়ার জন্য আমরা জায়গা দিতে পারছি না এতটা। আমাদের ধরুন এই দুর্গাপুর কেমিক্যালস এই জায়গা ইত্যাদিগুলো